শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজর আলী, অধ্যক্ষ, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আজ আবার তোমাদের সামনে হাজির হয়েছি, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি বিষয় কখনো ভেবে দেখেছ যে এই পৃথিবীতে শত শত বছর যাবৎ শত শত কোটি মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, উদ্ভিদ, বিভিন্ন প্রকার জীবজন্তু মারা গিয়েছে। ধরো যদি এসব জীবজন্তু পচে গলে মাটির সাথে, পানির সাথে, বায়ুর সাথে মিশে না যেত, তাহলে কি অবস্থা তৈরি হতো? এই পৃথিবী কি বসবাসযোগ্য থাকতো? লাশের পর লাশ স্তূপ হয়ে ভূপৃষ্ঠে মাইলের পর মাইল স্তূপীকৃত হয়ে যেত। তাহলে একটু ভেবে দেখো তো, এগুলো পচনের কাজ কে করেছে? নিশ্চয়ই খুব চিন্তার বিষয়। এই কাজটি যে করেছে তা আমরা খালি চোখে দেখি না। অদৃশ্য এক ধরনের আদিকোষীয় জীবাণু, যার নাম আমরা সবাই জানি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আসা যাক, ব্যাকটেরিয়া কি। আমরা এই ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। লিউয়েনহোফ হল্যান্ডের একজন বিজ্ঞানী, 1675 খ্রিস্টাব্দে হল্যান্ডের বিজ্ঞানী সর্বপ্রথম মাইক্রোস্কোপ আবিষ্কার করে। এই তার মাইক্রোস্কোপ আবিষ্কারের সাথে ব্যাকটেরিয়া আবিষ্কারের সম্পর্ক যুক্ত। কারণ এই প্রথম যে সাধারণ বা যে সিম্পল মাইক্রোস্কোপ আবিষ্কার করে লিউয়েনহোফ, সেই মাইক্রোস্কোপ দিয়েই বা সেই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান, যার জন্য লিউয়েনহোফকে ব্যাকটেরিয়া আবিষ্কারের জনক বলা হয়। তবে লুই পাস্তুর, ফরাসি বিজ্ঞানী, 1869 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়ার উপর ব্যাপক গবেষণা করেন এবং ব্যাকটেরিয়া নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করে ব্যাকটেরিয়া সম্পর্কে বিস্তারিত তার গঠন, তার কার্যকারিতা ইত্যাদি সম্পর্কে অনেক বিষয়াদি আবিষ্কার করার কারণে কোনো কোনো আধুনিক বিজ্ঞানীরা বা ব্যক্তিবর্গ এই ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুরকে ব্যাকটেরিয়া জনক হিসেবে আখ্যায়িত করতে চান। এখন আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, বা ব্যাকটেরিয়া কি প্রথমে সেটা আমাদের জানা দরকার। ব্যাকটেরিয়া হলো জড় কোষপ্রাচীর বিশিষ্ট আণুবীক্ষণিক আদিকোষীয় জীবাণু বা অণুজীব। আদিকোষীয় মানে প্রাককেন্দ্রিক আদিকোষীয় জীবাণু, যা সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। ব্যাকটেরিয়ার তাহলে প্রধান বৈশিষ্ট্যগুলো কি? ব্যাকটেরিয়া আকারে অত্যন্ত ছোট, মানে মাইক্রোস্কোপিক, সাধারণত 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এরা এককোষী কলোনি বা দল বেঁধে বসবাস করে, কলোনিয়াল ভাবে বা দল বেঁধে বসবাস করে। প্রাককেন্দ্রিক এই এদের একটি প্রধান বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে। এই কোষ প্রাচীর থাকার কারণে ব্যাকটেরিয়াকে উদ্ভিদ জগতের অংশ হিসাবে মনে করা হয় বা উদ্ভিদ হিসাবে মনে করা যেতে পারে। কারণ কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। এদের দেহের ভিতরে দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে। এই ব্যাকটেরিয়ার কোষে ডিএনএর অবস্থানের অঞ্চলকে নিউক্লিয়য়েড বলে। এরা সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। কিছু ব্যাকটেরিয়া আছে পরজীবী, কিছু মৃতজীবী, আবার কিছু ব্যাকটেরিয়া স্বনির্ভর হয়ে থাকে বা অটোফাইটিক। ব্যাকটেরিয়া বেসিক রং ধারণ করতে পারে, মানে গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ। এই গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ দিয়ে ব্যাকটেরিয়া প্রকারভেদ নির্ণয় করা যেতে পারে। এরা
ফাজ ভাইরাসের প্রতি খুবই সংবেদনশীল। ফাজ ভাইরাসের প্রতি খুবই সংবেদনশীল। ব্যাকটেরিয়াতে ক্রোমোজোম না থাকায় এরা মাইটোসিস বা মায়োসিস কোষ বিভাজন সম্পন্ন করতে পারে না। অর্থাৎ ব্যাকটেরিয়াতে ক্রোমোজোম নাই। আর মাইটোসিস এবং মায়োসিস যে কোষ বিভাজন সেটা ক্রোমোজোমের মাধ্যমে হয়, যার জন্য ব্যাকটেরিয়া মাইটোসিস এবং মায়োসিস কোষ বিভাজনে অংশগ্রহণ করতে পারে না। এখন আমরা ব্যাকটেরিয়ার আবাস, ব্যাকটেরিয়া কোথায় থাকে? জল, স্থল, অন্তরিক্ষ সর্বত্র ব্যাকটেরিয়া বিরাজমান। জল, স্থল, অন্তরিক্ষ সর্বত্র ব্যাকটেরিয়া বিরাজমান। অন্তরিক্ষ বুঝো তো? বায়ুমণ্ডল। এখন ব্যাকটেরিয়ার আকৃতি নিয়ে আলোচনা করব। বিভিন্ন আকৃতির ব্যাকটেরিয়া হতে পারে। তার মধ্যে গোলাকৃতি ব্যাকটেরিয়া গুলো দল বেঁধে যখন থাকে, গোলাকৃতি ব্যাকটেরিয়াকে কক্কাস বলা হয়। বেসিলাস বা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে বলা হয় বেসিলাস। এখানে দেখো একটি ব্যাকটেরিয়া আমি এঁকেছি, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, সেটা বেসিলাস ব্যাকটেরিয়া। কমাকৃতির ব্যাকটেরিয়া থাকতে পারে, কমার মতো দেখতে। স্পাইরালাম হতে পারে। স্পাইরাল তো বুঝো, পেঁচানো বা জড়িয়ে থাকে বা পেঁচিয়ে থাকে। বহুরূপী, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, এরকম ব্যাকটেরিয়া আছে। স্টিলেট বা তারকাকার ব্যাকটেরিয়া আছে। বর্গাকৃতির ব্যাকটেরিয়া আছে। বর্গাকৃতির ব্যাকটেরিয়াও দেখা যায়। বর্গাকৃতির ব্যাকটেরিয়া। এরপরে ফিলামেন্টাস ব্যাকটেরিয়া আছে। ফিলামেন্টাস বা সূত্রাকার ব্যাকটেরিয়াও দেখা যায়। এখন আমরা ব্যাকটেরিয়ার গঠন নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটা ব্যাকটেরিয়া আমি এঁকেছি। এই ব্যাকটেরিয়া সাধারণত এটা একটা আদর্শ ব্যাকটেরিয়া কিন্তু বহুবচন, এক বচনের ব্যাকটেরিয়াম। এখানে দেখো ব্যাকটেরিয়াতে সব ব্যাকটেরিয়াতে থাকে না, কোনো কোনো ব্যাকটেরিয়াতে ফ্লাজেলাম থাকে। বহুবচনে কিন্তু বলা হয় ফ্লাজেলা, এক বচনে ফ্লাজেলাম। ক্যাপসুল থাকে। ব্যাকটেরিয়ার বহির্ভাগে একটি প্রোটিন আবরণ থাকে, যেটা ক্যাপসুল বলা হয়। এরপরে এই ব্যাকটেরিয়ার ভিতরের যে কোষ প্রাচীর থাকে, কোনো কোনো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভিতরের দিকে বর্ধনশীল হয়ে ভিতরে একটা গর্তের মতো অবস্থান সৃষ্টি করে, সেটাকে মেসোজোম বলা হয়। কোষ প্রাচীর থাকে ব্যাকটেরিয়ার ক্যাপসুলের ভিতরেই দ্বিস্তর বিশিষ্ট কোষ প্রাচীর থাকে। এই কোষ প্রাচীরের থাকার কারণে ব্যাকটেরিয়াকে উদ্ভিদের অন্তর্ভুক্ত করা হয়। কোষ প্রাচীরের ভিতরে আরেকটা স্তর থাকে, কোষ ঝিল্লি। ক্রোমোজোম থাকে, কোনো কোনো ব্যাকটেরিয়াতে ক্রোমোজোম থাকে। বলিউটের দানা থাকে। প্লাজমিড থাকে কোনো কোনো ব্যাকটেরিয়া। এই প্লাজমিডের মাধ্যমেই ব্যাকটেরিয়ার বাহক হিসাবে অনেক সময় কাজ করে। এই প্লাজমিড খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা জিন প্রকৌশলে গিয়ে আরো বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবে। রাইবোজোম থাকে। আর ব্যাকটেরিয়ার ভিতরে সাধারণ জীবকোষের মতো সাইটোপ্লাজম থাকে। আর ব্যাকটেরিয়াতে কোনো কোনো সুতার মতো বা কাটার মতো অংশ থাকে, সেগুলোকে বলা হয় পিলি বা বহুবচন পিলাই। এই হলো একটি ব্যাকটেরিয়ামের মোটামুটি গঠন। এই ব্যাকটেরিয়ার গঠন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন ব্যাকটেরিয়ার জনন নিয়ে আমরা আলোচনা করব। ব্যাকটেরিয়ার আগেই বলেছি, ব্যাকটেরিয়া সাধারণত দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। এখানে দেখো ব্যাকটেরিয়া কিভাবে দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। এটা একটা ব্যাকটেরিয়ার মাতৃকোষ বা মাদার সেল। এই দেখো কোষ প্রাচীর, ভিতরে ডিএনএ। ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করার সময় প্রথমেই করে কি, তার ডিএনএ কোনো কোষ প্রাচীরের গায়ে আটকে যায়। তারপর ব্যাকটেরিয়ার কোষটি, এই ব্যাকটেরিয়ার যে আদি কোষ, এই কোষটি লম্বাটে আকৃতি ধারণ করে এবং ডিএনএ বিভাজিত হয়ে দুই প্রান্তের দিকে চলে যায়।
তারপর হয় কি, আস্তে আস্তে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর দুই দিক থেকে ভিতরের দিকে গর্তের মতো ঢুকে যায় এবং ডিএনএ দুই প্রান্তকে ঘিরে ধীরে ধীরে এই কোষ প্রাচীর একত্রিত এই স্থানে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে দুইটি অপত্য কোষ তৈরি করে। এই একটি মাতৃকোষ থেকে ধীরে ধীরে দুটি অপত্য কোষ তৈরি করে, যার জন্য এর নাম দ্বিবিভাজন। দুটি অপত্য কোষ বা দুটি অপত্য ব্যাকটেরিয়া। এই অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে থাকে দ্বিবিভাজন পদ্ধতিতে। এটি সাধারণত ব্যাকটেরিয়া প্রজনন পদ্ধতি। তবে এছাড়া মুকুলোদ্গম বা বার্ডিং হয়ে থাকে। ব্যাকটেরিয়ার একটা প্রজনন পদ্ধতি সাধারণত মুকুলের মতো হয় বা বার্ড তৈরি, তারপরে এই বার্ড আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরে একটা থেকে দুটি ব্যাকটেরিয়া তৈরি হয়। এটাকে বার্ডিং পদ্ধতি বলা হয়। ব্যাকটেরিয়াতে যৌন জননের একটি উপায় আছে, মূলত এটা যৌন জনন বলা যায় না, কনজুগেশন করে বা নালীপথে ডিএনএ বিভাজিত হয়ে থাকে। এটি একটি ব্যতিক্রম। এবার ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বের মধ্যে উপকারিতা এবং অপকারিতা দুটি বিষয়ই আলোচনা করা হয়ে থাকে। ব্যাকটেরিয়ার অনেক উপকারিতা রয়েছে এবং ব্যাকটেরিয়ার অনেক অপকারিতা রয়েছে। উপকারিতার মধ্যে প্রথমে আমরা যেটি বলবো, জীবাণুনাশক ওষুধ তৈরিতে বা অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া হতে সাবটিলিন, পলিমিক্সিন এ ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ প্রস্তুত করা হয়ে থাকে। প্রতিষেধক টিকা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাকটেরিয়া থেকে কলেরা, টাইফয়েড, যক্ষা, ডিপিটি অর্থাৎ ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার এই তিনটি রোগের টিকা একসাথে বলা হয় ডিপিটি, মানে যক্ষা, টাইফয়েড, কলেরা এবং ডিপিটি এই টিকা তৈরি করা হয়। কৃষিক্ষেত্রে মাটির উর্বরতা তৈরিতে, মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়া ব্যাপক ভূমিকা পালন করে। বায়ু থেকে নাইট্রোজেন সংগ্রহ করে গাছের গোড়ায় জমা করে নাইট্রোজেন। এটা তোমরা আগেও পড়েছ। এই নাইট্রোজেন পতঙ্গ, অনেক পতঙ্গকে ধ্বংস করে, ক্ষতিকারক পতঙ্গকে ধ্বংস করে। পশু খাদ্য তৈরিতে বা সিলেজ তৈরিতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পক্ষেত্রে চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুগ্ধ শিল্পে আমরা এই যে মাখন, দই, পনির, গুল, ছানা এগুলো যে উৎপাদন করি বা এগুলো খাই, এগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমে দুধ থেকে তৈরি হয়। পাট শিল্পে পাটের পচনে, পাট গাছকে পচিয়ে পাটের আঁশ বা ফাইবার আলাদা করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চামড়া শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়োগ্যাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানব জীবনে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ আরও কিছু ভূমিকা পালন করে। মানুষের পরিপাকতন্ত্রে সেলুলোজ জাতীয় খাদ্য হজম করতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের পরিপাকতন্ত্রে পেটের ভিতরে খাদ্যদ্রব্য যে পরিপাক হয় সেখানে ব্যাকটেরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে সেলুলোজ জাতীয় বা ফাইবার জাতীয় খাবার হজম। অনেক ভিটামিন তৈরিতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইকোলাই ব্যাকটেরিয়া, তারপর অন্যান্য ব্যাকটেরিয়া ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন B2, ফলিক অ্যাসিড, বায়োটিন এসব পদার্থ উৎপাদন করে। জিন প্রকৌশলে বাহক হিসাবে ব্যাকটেরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর প্রথমে যে বিষয়টি বলেছি, ব্যাকটেরিয়া আবর্জনা পচনে, অর্থাৎ মানুষ মরে গেলে, পশু পাখি মরে গেলে, গাছপালা মরে গেলে সেটা আবর্জনায় পরিণত হয়। ইভেন আমাদের যে আমরা যে মলত্যাগ করি, প্রতিদিন কোটি কোটি মানুষ বিশ্বে মলত্যাগ করি, মলকে পচিয়ে গলিয়ে মাটিতে পানিতে মিশিয়ে দেয়, এটা ব্যাকটেরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ পয় নিষ্কাশনে ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। তেল অপসারণে ব্যাকটেরিয়া গুরুত্ব পালন করে। আর বায়োগ্যাস উৎপাদন, সেটা তো আগেই বলেছি, ব্যাকটেরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার ব্যাকটেরিয়ার অপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। গুরুত্বের ভিতরে দুটি বিষয়, একটি হলো উপকারিতা, আরেকটি অপকারিতা। ব্যাকটেরিয়ার অপকারিতার কথা বলতে গেলে প্রথমে বলতে হবে ব্যাকটেরিয়া অনেক রোগ সৃষ্টি করে, যেমন যক্ষা, নিউমোনিয়া, টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া, আমাশয়, ধনুষ্টঙ্কার বা টিটেনাস, হুপিং কাশি, এসব রোগ সৃষ্টি করে। এমনকি কুষ্ঠ রোগও ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হয়। মানুষের অত্যন্ত একটি জটিল রোগ গনোরিয়া ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হয়ে থাকে। অন্যান্য প্রাণীর অনেক রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া, তার মধ্যে যেমন আনডিউলেটেড ফিভার, গরু মহিষের যক্ষা, আনডিউলেটেড ফিভার, বেড়ার অ্যানথ্রাক্স, ইঁদুরের প্লেগ, হাঁস মুরগির কলেরা, গলা ফোলা রোগ, এসব রোগ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া, তার মধ্যে হলো যেমন গমের টুন্ড রোগ, ধানের পাতা দশা রোগ, আখের আঠা জরা রোগ, লেবুর ক্যাঙ্কার, আলুর স্ক্যাব, এগুলো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। খাদ্যদ্রব্যকে পচিয়ে ফেলে। আমাদের যে এই যে বাসায়, প্রায় সবার বাসায় ফ্রিজ রয়েছে, আসলে কাকে প্রোটেক্ট করার জন্য ফ্রিজ? খাদ্যদ্রব্যকে ব্যাকটেরিয়া যাতে পচিয়ে ফেলতে না পারে সেজন্য আমরা বাসায় ফ্রিজ ব্যবহার করে থাকি। এই খাদ্যদ্রব্য পচানোর কাজে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমাদের জন্য ক্ষতিকারক। এবং খাদ্যদ্রব্যকে বিষাক্ত করে ব্যাকটেরিয়া পানি দূষণ করে। কোলিফর্ম ব্যাকটেরিয়া পানি দূষণ করে থাকে। এছাড়া কোনো ব্যাকটেরিয়া মাটির উর্বরতা নষ্ট করে। নিত্য ব্যবহার্য বস্তু যেমন কাপড় চোপড়, লোহা, কাঠ, আসবাবপত্র, এগুলো ক্ষতি করে থাকে ব্যাকটেরিয়া। আচ্ছা, এখন আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে যা জানলাম, আমরা এর আগে একটি ক্লাসে ভাইরাস সম্পর্কে জেনেছি। তাহলে ভাইরাস আর ব্যাকটেরিয়া দুটাই অণুজীব, এই দুটার মূলত পার্থক্য। ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক, অর্থাৎ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাস দেখা যায় না। আর ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক, অর্থাৎ জটিল মাইক্রোস্কোপ দ্বারাই ব্যাকটেরিয়া দেখা যায়। ভাইরাস অকোষীয়, এতে কোনো নিউক্লিয়াস নেই। আর ব্যাকটেরিয়া হলো কোষীয় বা আদিকোষীয়, আদি প্রকৃতির নিউক্লিয়াস আছে। ভাইরাস সজীব কোষ ব্যতীত বংশবৃদ্ধি করতে পারে না, কিন্তু ব্যাকটেরিয়া সজীব কোষ অর্থাৎ বাহক ছাড়াও বংশবৃদ্ধি করতে পারে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাইরাসকে কেলাসিত করার পর সজীব কোষে প্রবেশ করালে পুনরায় জীবনের লক্ষণ প্রকাশ পায়, মানে পুনরায় তারা সংখ্যা বৃদ্ধি করতে পারে। কিন্তু ব্যাকটেরিয়াকে ক্রিস্টালে পরিণত করলে বা কেলাসিত করলে তারপর আর জীবনের কোনো লক্ষণ প্রকাশ পায় না। ভাইরাসে কোনো বিপাক প্রক্রিয়া বা বিপাক ক্রিয়া বা মেটাবলিজম সংগঠিত হয় না, কিন্তু ব্যাকটেরিয়াতে মেটাবলিজম বা বিপাক ক্রিয়া হয়ে থাকে। ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ক্যাপসিডের মধ্যে অবস্থান করে, কিন্তু ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিড সাইটোপ্লাজমে অবস্থান করে। এনজাইমের গত একটি পার্থক্য আছে। ভাইরাস দেহে কোনো এনজাইম থাকে না, আগের দিন আমরা জেনেছি, কিন্তু ব্যাকটেরিয়াতে এনজাইম থাকে। তাহলে ভাইরাস আর ব্যাকটেরিয়া পার্থক্য সম্পর্কেও আমরা অবগত হব। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? ব্যাকটেরিয়া সম্পর্কে। ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া কারা আবিষ্কার করেন, কে ব্যাকটেরিয়ার জনক, ব্যাকটেরিয়ার মূলত বৈশিষ্ট্যগুলো কি কি, এরা কোথায় বসবাস করে, আকৃতি কেমন, আকার আকৃতি কেমন, গঠন, জনন, গুরুত্ব। এবং তাহলে মূলত একটা ব্যাকটেরিয়া কিভাবে গঠিত হয়, একটা ব্যাকটেরিয়ার চিত্র এঁকেছি। এটা পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে ব্যাকটেরিয়ার গঠন আসে এবং ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়া আসে। শিক্ষার্থীবৃন্দ, একটি বিষয় মনে রাখবে, আমরা এই করোনার সাথে যুদ্ধ করছি সারা বিশ্ব। এই সময় তোমাদের লেখাপড়া বাসায়
যাতে ঠিকমতো করতে পারো তার জন্য আমরা সহযোগিতা করছি। তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করবে, শুধু আমাদের শিক্ষার্থী না, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। সবাই ফলো করবে, বাসায় পড়বে, বই পড়বে, ক্লাসের পাশাপাশি বই পড়বে, নিয়মিত পড়াশোনা করবে এবং শীঘ্রই হয়তো ঈদের পর হয়তো আমাদের ক্লাস কার্যক্রম শুরু হয়ে যেতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে যেতে পারে। তোমরা সেইভাবে মানসিক প্রস্তুতি নাও। আর আমাদের এই ক্লাসগুলো ইউটিউব যে চ্যানেলে আপলোড হয় সেটা একটু খেয়াল রাখবে এবং এটা সাবস্ক্রাইব করবে। এই নামে ফজর আলী, ইউটিউবে এই নামে সার্চ দিলেই আমাদের ক্লাসগুলো তোমরা পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।